যদি ফেয়ার হয় সেক্ষেত্রে আসলে এই দেশে এখন কেউ নিশ্চিত করে বলতে পারে নির্বাচন সত্যিই ফেয়ার হবে কিনা। এই কারণে নির্বাচনের ফলাফল নিয়ে আলোচনা শুরু হলে একটা কথা শোনা যায়, যদি ফেয়ার ইলেকশন হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, ফেয়ার ইলেকশন বলতে আমরা আসলে কি বুঝি? ভোট দিতে গেলে কেউ বাধা দেবে না, ভোট চুরি হবে না, দিনের ভোট রাতে হবে না, রাষ্ট্রীয় যন্ত্র বা ক্ষমতা ব্যবহার করে ফলাফল বদলে দেয়া হবে না। কিন্তু তার চেয়েও বড় প্রশ্ন, মানুষের মনে এত সংশয় কেন? ভোট ফেয়ার হবে কিনা সেটা অনেকে চিন্তা করছে। এখন এই ভোট ফেয়ারের উপর অনেক কিছু ভ্যারি করে, এটা সবাই বিশ্বাস করে, কারণ আজ পর্যন্ত কেউ ফেয়ার ইলেকশনটা দেখেনি। হ্যাঁ, আমার যতটুকু বয়স আমি দেখিনি, আমার তো খুব বেশি ভোট দেখার সুযোগ হয়নি। যদি ফেয়ার ইলেকশন হয়, এই সংশয়বাদী কথার মধ্যে আরও একটি বিষয় লুকিয়ে আছে। সেটা হলো রাজনৈতিক বিশ্বাস, ব্যক্তিগত পছন্দ বা সমর্থন। অর্থাৎ মানুষের মধ্যে এটাও তৈরি হয়েছে যে আমি যে ব্যক্তি বা দলকে বিজয়ী বলে ভাবছি, সেই ব্যক্তি বা দল যদি নির্বাচনে জয়ী হয় তাহলে ইলেকশন ফেয়ার হয়েছে, আর যদি বিজয়ী না হয় তাহলে ইলেকশন ফেয়ার হয়নি। এটাও আসলে তৈরি হয়েছে বাংলাদেশের নির্বাচনী ইতিহাসের পটভূমিতেই। মানুষের মনে নির্বাচন ফেয়ার বা আনফেয়ার হওয়া নিয়ে যত সংশয়ই থাকুক, সবাই জানে 2026-এর এই জাতীয় নির্বাচনের পটভূমি ভিন্ন। আজ আমরা খুঁজে দেখব 2026 সালের নির্বাচনে আসলে কার দিকে ঝুঁকছে পাল্লা। এজন্য রাজনীতি সচেতন 3 জন ব্যক্তির সাথেও কথা বলেছি আমরা। আসলে সোশ্যাল মিডিয়ার যে জরিপ, এটা আসলে আমরা এখন বিশ্বাস করতেছি না। আর আমি মঞ্জুরুল করিম আপনাদের স্বাগত জানাচ্ছি প্রেক্ষাপটে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন দল বা জোট তুলনামূলকভাবে বেশি আসন পাবে বলে মনে করেন আপনি? হ্যাঁ, প্রশ্নটা আপনাকেই করছি। কি কনফিউজড হয়ে গেলেন? চলুন সরাসরি সংখ্যায় চলে যাই। সম্প্রতি প্রকাশিত এক জরিপে বলা হয়েছে, বিএনপি নেতৃত্বাধীন জোট প্রায় 208টি আসনে জয়ী হতে পারে। জামায়াত নেতৃত্বাধীন জোট পেতে পারে 46টি আসন, অন্যরা বাকিগুলো ভাগ করে নেবে। কিন্তু থামুন, আরেকটি জরিপ বলছে 105 আসনে এগিয়ে জামায়াত জোট, 101 আসনে এগিয়ে বিএনপি জোট, 75 আসনে হাড্ডাহাড্ডি লড়াই। এখন প্রশ্ন, কোনটা সত্য? সোশ্যাল মিডিয়াতে যেটা পাচ্ছি সেটা তো অ্যাকচুয়াল রেজাল্ট না হতে পারে, কারণ সোশ্যাল মিডিয়াতে অনেক সময় প্রোপাগান্ডা ছড়ায়। আমরা মাঠের যে ফলাফল সেটার জন্য আমরা অপেক্ষা আছি, যদি সুষ্ঠু নির্বাচনের জন্য আশা করতেছি সবাই। পূর্ববর্তী যতগুলো নির্বাচন হয়েছে ওই নির্বাচনের তুলনায় এবারে নির্বাচনটা খুবই আনপ্রেডিক্টেবল। সেটার কিছু ইস্যু আছে, যেমন ধরেন অন্যান্য নির্বাচনগুলোর গ্রহণযোগ্য খুব একটা হয়নি। তো এইবারের নির্বাচনটা যথেষ্ট অনেকে মনে করছে ফেয়ার হবে। কখনো কখনো মনে হচ্ছে এই দল ক্ষমতায় আসবে, কখনো কখনো মনে হচ্ছে ওই দল ক্ষমতায় আসবে। অনেকে তো বলে বিএনপি 250 সিট পেয়ে ক্ষমতায় আসবে। আবার অন্যদিক থেকে জামাতের কেউ মনে করে তারাই 250 সিট বা 200 একাধিক সিট নিয়ে ক্ষমতায় আসবে। বাস্তবতা হলো, জরিপ সম্ভাবনা দেখায় কিন্তু ফলাফল নিশ্চিত করে না। আর আমাদের দেশের জরিপকে অনেকে দেখেন রাজনৈতিক অবস্থানের চশমা দিয়ে। যে জরিপ নিজের পক্ষে যায় সেটা বিশ্বাসযোগ্য, যেটা বিপক্ষে যায় সেটা বায়াস। কিন্তু একটা বিষয় নিশ্চিত, জরিপ মানুষের মধ্যে কিছুটা হলেও মনস্তাত্ত্বিক প্রভাব ফেলে। রাজনীতি শুধু সংখ্যা নয়, প্রতিশ্রুতির খেলাও। বিএনপির ইশতেহারে গুরুত্ব পেয়েছে দুর্নীতি দমন, ফ্যামিলি কার্ড দিয়ে মাসিক সহায়তা, কৃষক কার্ড, 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, জেলা বা স্থানীয় পর্যায়ে মানসম্মত স্বাস্থ্য ব্যবস্থা ইত্যাদি। অন্যদিকে জামায়াত বলছে জাতীয় স্বার্থে আপোষহীন রাষ্ট্র, বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক সমাজ, যুব ক্ষমতায়ন, নারীর নিরাপত্তা ও অংশগ্রহণ, আইন শৃঙ্খলার উন্নয়নের কথা। প্রশ্ন হচ্ছে, ভোটাররা কি ইশতেহার পড়ে ভোট দেন, নাকি আস্থা, ইতিহাস আর আবেগই বেশি কাজ করে এক্ষেত্রে? রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী ইশতেহারে যেসব প্রতিশ্রুতি দিয়েছে তা আপনার ভোটের সিদ্ধান্তে কতটুকু প্রভাব ফেলবে আপনি বলুন। সাধারণ মানুষ হিসেবে আমি বলতে পারি যে প্রেডিক্ট করা এই জন্য কঠিন, কেননা দুটি দলই মজলুম দল এবং তারা দুজনই তাদের ন্যারেটিভ প্রতিষ্ঠার লড়াইয়ে ব্যস্ত। তো এই সময়ে যার ন্যারেটিভ মানুষের কাছে যত ভালোভাবে পৌঁছাতে পারবে, আমার মনে হয় সেই দল আসতে পারে। এবার আসি ভোটার প্রোফাইলে। এবারের নির্বাচনে মোট ভোটার প্রায় 13 কোটি, তার মধ্যে অর্ধেকই আবার নারী ভোটার। আর
4 থেকে 4.5 কোটি তরুণ ভোটার। এই তরুণ প্রজন্ম আবার 24-এর গণঅভ্যুত্থান দেখেছে, অনেকে অংশও নিয়েছে। তারা কোন বিবেচনায় সিদ্ধান্ত নেবে, কেমন বাংলাদেশের স্বপ্ন দেখে তারা, কার উপর রাখবে আস্থা, এসব প্রশ্নের উত্তরের মধ্যেও তো লুকিয়ে আছে নির্বাচনের ফলাফল। সব দিক বিবেচনা করে অনেকেই বলছেন এই তরুণরাই এবারের নির্বাচনের তুরুপের তাস। জেনজি এবার ভোট দিতে পারছে, তাদের ভোট একটা ফ্যাক্টর। বর্তমান রাজনৈতিক মাঠ এবং তথ্য প্রযুক্তির যে সময় আর জেনজিদের যে উত্থান, সব কিছু মিলিয়ে আসলে পুরনো বা নতুন দলের কোনো এখানে ওই কম্পেয়ারিংয়ে যাওয়া যাবে না। বিষয়টা হচ্ছে এই সময়টা আসলে অন্যরকম। এবারের নির্বাচনে নারী ভোটার একটা বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে। বাংলাদেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা 12,77,11,899 জন। এর মধ্যে পুরুষ ভোটার 6,48,25,154 জন এবং নারী ভোটার 6,28,85,525 জন। এটা রাজনৈতিক দলগুলো জানে, তাই নির্বাচনী সমাবেশ থেকে শুরু করে নানা ধরনের বক্তব্যে নারীর বিষয়টি গুরুত্ব সহকারে উঠে এসেছে। নারী ভোটার অনেকটাই কিছু কিছু জায়গায় জামাত পেতে যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে, আবার কিছু কিছু জায়গায় জামাত হারাচ্ছেও। নির্বাচন শুধু ইশতেহারের লড়াই নয়, এটা ন্যারেটিভ বা বয়ানের লড়াইও বটে। দেখুন, নির্বাচন তো একটা জয় পরাজয়ের লড়াইও বটে। এই লড়াইয়ে জেতার জন্য ভোটারদের আকৃষ্ট করার জন্য রাজনৈতিক দলগুলো সর্বশক্তি নিয়োগ করে, আবার একই সময়ে প্রতিদ্বন্দ্বীদের প্রতি আক্রমণের তীরও ছুটতে থাকে। চলতে থাকে মনস্তাত্ত্বিক খেলাও। বিএনপি প্রশ্ন তুলছে জামায়াতের অতীত ভূমিকা নিয়ে, আর তার বিপরীতে জামায়াতের প্রশ্ন 5 আগস্ট পরবর্তী সময়ে বিএনপি নেতাকর্মীদের আচরণ নিয়ে। এসব নিয়ে একই সঙ্গে চলে ক্যাম্পেইন আর বক্তব্যের যুদ্ধ। আমার মনে হয় খুব হাড্ডাহাড্ডি লড়াই হবে, মানে খুবই হাড্ডাহাড্ডি। 24-এর গণ অভ্যুত্থানের পর বর্তমানে দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি যেমন তাদের নেতাকর্মীদের কর্মকাণ্ডের কারণে মাঝে মাঝেই সমালোচিত হয়েছে, তেমনি দলের চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর চিত্র অনেকটাই বদলে গেছে। বলা হয়ে থাকে যে তিনি এককভাবেই দলটাকে টেনে নিয়ে যাচ্ছেন। তারেক রহমান আসার পর থেকে সে বিতর্কিত বিষয়গুলো আরেকটু কমে এসেছে। আগে সবকিছুর তুলনায় বিএনপি এখন অনেক বেশি উজ্জ্বল। অন্যদিকে বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে নির্বাচনের ইতিহাসে এবারই জামায়াত সবচেয়ে সুবিধাজনক অবস্থানে আছে। এটাকে অনেকেই জামায়াতের উত্থান হিসেবেও দেখছেন। হ্যাঁ, জামাত আগের থেকে অনেক বেশি উজ্জ্বল, অনেক বেশি সিট পাবে বলেও আশা করছি। তবে মনে রাখতে হবে এগুলো বিশ্লেষণ, চূড়ান্ত ফলাফলের নির্ণায়ক নাও হতে পারে। তাহলে কার দিকে ঝুঁকে যাচ্ছে পাল্লা? একদিকে জরিপের তথ্য আর ইশতেহারের প্রতিশ্রুতি, অন্যদিকে তরুণ আর নারী ভোটারের বাস্তবতা, আছে রাজনীতির কৌশলও। কি হতে যাচ্ছে এই নির্বাচনে? কোন বিবেচনায় সিদ্ধান্ত নেবে ভোটার? ইতিহাস, আস্থা, অভিজ্ঞতা, আবেগ আর ভবিষ্যতের স্বপ্ন, নাকি সব মিলিয়েই? সবশেষে এবারের নির্বাচনের আরেকটি ফ্যাক্টর উল্লেখ না করলেই নয়। আওয়ামী ভোট নামে একটা কথা নিয়মিতই আলোচনায় আসে। এই আওয়ামী ভোটও নির্বাচনের ফলাফল নির্ধারণে ভূমিকা রাখতে পারে। আপনি কি মনে করেন কোন দল কত আসন পেতে পারে? মন্তব্যে জানাতে পারেন আপনার বিশ্লেষণ।